আমার পিছনে যে একতলা দুতলা ইমারতগুলো দেখছেন, এর এক একটির বয়স কয়েক শত বছর। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে। আজ আমরা যাচ্ছি বাংলা ইতিহাসের এক অনন্য নিদর্শন, 450 বছরের পুরনো এক নগরী পানাম সিটিতে। 15 শতকে যেখানে ইসাকা বাংলার সর্বপ্রথম রাজধানী স্থাপন করেন, শত বছরের সেই পুরনো নগরী আজ আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে তার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে ঘুরে আসা যাক পানাম সিটি থেকে। সকাল 10টায় আমাদের যাত্রা শুরু হয় চিটাগাং রোড বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে বাসে করে আমাদের যেতে হবে সোনারগাঁওয়ের টিপ্রদি বাস স্ট্যান্ডে। সেখান থেকে অটোয় করে যেতে হবে পানাম সিটিতে। এছাড়াও আপনারা মুরগাপাড় বাস স্ট্যান্ডেও নামতে পারেন। সেখান থেকেও আপনারা অটো বা সিএনজি করে পানাম সিটিতে যেতে পারবেন। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, আপনাদের প্রথমে চলে আসতে হবে গুলিস্তান বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনারা মেঘনা বোরাক বাসে করে চলে যেতে পারেন মুরগাপাড় বাস স্ট্যান্ডে। ভাড়া পড়বে জনপ্রতি 50 থেকে 60 টাকা। চিটাগাং রোড থেকে নাফ পরিবহনের একটি বাসে উঠে পড়লাম। 10 মিনিট পরেই বাসটি চলতে শুরু করলো আমাদের গন্তব্যের দিকে। চলতে চলতে শীতলক্ষা নদীর উপর এক নজর দেখে নিতে পারবেন কাঁচপুর ব্রিজের সৌন্দর্য। নাফ পরিবহনে চিটাগাং রুট থেকে টিপ্রদি বাস স্ট্যান্ডের ভাড়া জনপ্রতি 20 টাকা। ঢাকা টু চট্টগ্রাম এই সড়কের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলতে থাকলাম পানাম সিটির দিকে। কিছুক্ষণ পরেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করলো। কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। চারদিক থেকে বইতে শুরু করলো মন জুড়ানো ঠান্ডা বাতাস। এই গরমে প্রকৃতির এই শীতল রূপ স্বস্তি এনে দিল বাসের সকল যাত্রীদের মনে। প্রায় 40 মিনিট যাত্রা শেষে আমরা চলে আসলাম টিপ্রদি বাস স্ট্যান্ডে। এই টিপ্রদি বাস স্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে নিলাম পানাম সিটিতে যাওয়ার জন্য। এখান থেকে জনপ্রতি অটো ভাড়া নেবে 10 টাকা। আমি যেহেতু একা গিয়েছিলাম, তাই আমি পুরো অটোটি রিজার্ভ করেছিলাম 30 টাকায়। টিপ্রদি বাস স্ট্যান্ড থেকে পানাম নগরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, যা মুরগাপাড়া বাস স্ট্যান্ড থেকে অনেকটাই কাছে। আমাদের অটোরিক্সাটি যতই ভিতরের দিকে প্রবেশ করছিল, ততই যেন আমার গা মন শিউরে উঠছিল। ইতিহাসের এক সমৃদ্ধ নগরী ছিল এই পানাম নগর। কত রাজা বাদশা বণিকেরা এই রাস্তা ধরে পানাম নগর আসা যাওয়া করত। এই সোনারগাঁও এক সময় পুরো বাংলার রাজধানী ছিল, যা এখন কালের বিবর্তনে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা মাত্র। মাত্র 10 মিনিটেই চলে আসলাম ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটির মেইন ফটকে। শহরে প্রবেশের পূর্বেই চোখে পড়বে শত বছরের পুরনো ভবনগুলোর একাংশ। মেইন গেট দিয়ে আরো একটু ভিতরে যেতেই আটকে গেল চোখ দুটো। এই হলো এক সময়কার সারা জাগানো সমৃদ্ধ নগরী পানাম নগর। সরু রাস্তার দুপাশে এভাবেই দাঁড়িয়ে আছে পুরনো ভবনগুলো। পানাম নগরের ভিতরে ঘুরে দেখতে চাইলে আপনাদেরকে 20 টাকার টিকিট কাটতে হবে। পানাম নগরী প্রবেশের মূল রাস্তার পাশে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই রয়েছে, যেখানে সংক্ষিপ্ত আকারে পানাম নগরীর ইতিহাস লেখা রয়েছে।
বন্ধুরা, প্রায় ঘন্টাখানেক যাত্রা শেষে আমি এখন অবস্থান করছি পানাম সিটিতে। বন্ধুরা, আমার পিছনে যে একতলা দুতলা ইমারতগুলো দেখছেন, এর এক একটির বয়স কয়েক শত বছর, শতাব্দীর পর শতাব্দী, কত কালের সাক্ষী হয়ে এখনো জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এই ইমারতগুলো। প্রাচীন এই নগরীতে পা রেখে নিজেও যেন হারিয়ে গেলাম ইতিহাসের বাস্তবতার মধ্যে। এ এক নিষ্ঠুর বাস্তবতা। যে শহরটি একসময় ধনী ব্যবসায়ীদের আবাসস্থল ছিল, যেখানে বিশ্বের নানান প্রান্ত থেকে বণিকেরা আসত ব্যবসা বাণিজ্য করতে, সব সময় যে শহরটি লোকেদের আনাগোনায় গম গম করত, কালের বিবর্তনে আজ সেই শহরটি পরিত্যক্ত। কেউ আর বসবাস করে না এই শহরে। লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সমৃদ্ধ ব্যবসায়ীরা তৈরি করেছিল এই ভবনগুলো, তারা হয়তোবা কখনো ভাবেওনি এক সময় তাদেরই তৈরি করা এই শহর ছেড়ে চলে যেতে হবে। চলুন তাহলে এবার আমরা জেনে নেই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁর একাংশ রয়েছে এই পানাম নগর। 15 শতকে এই শাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। এখানেই ছিল মুসলিমের মূল বাণিজ্য কেন্দ্র। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। 1400 শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে পৃথিবীর নামি দামি শিক্ষকেরা পড়াতে আসতেন। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই পানাম নগর। বাংলার স্বাধীন রাজা ইসাখার পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটি গজল রচনা করে পাঠান সুলতানের নিকট। পরবর্তীতে সেই গজলের সূত্র ধরে ফরাসি পর্যটক এসেছিলেন আমাদের এই পানাম সিটিতে এবং এসে মুগ্ধ হয়েছিলেন এই পানাম নগরের সৌন্দর্য দেখে। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতায় বাড়িগুলো 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ওই ব্যবহার উপযোগিতা, কারুকার্য, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনীয় কুশলতায় ভরপুর। বাড়িগুলো তৈরিতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ। এছাড়াও বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজগুলোও নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞরা অভিমত জানিয়েছে। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভেতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাগুলো নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর খনন করা হয়েছিল। প্রতিটি বাড়িতেই ছিল নিজস্ব কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে
ঢালু করা হয়েছিল খালের দিকে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এই একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয় ছাড়াও আরো কত কি। ভাবা যায় কোনো এক সময় পৃথিবী বিখ্যাত অতি মূল্যবান মসলিন কাপড়ের কেনাবেচার আতুর ঘর ছিল এই পানাম সিটি। এই রাস্তা ধরেই তাঁতি এবং বণিকেরা হাতে মসলিন কাপড় নিয়ে চলাফেরা করত। এখন আমরা যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এ যেন এক অন্যরকম অনুভূতি। সেই সময় এই নগরী ছিল বস্ত্র বাণিজ্যের রাজধানী। তবে ইংরেজরা ধীরে ধীরে এক সময় ঐতিহাসিক এই ব্যবসা কেন্দ্রটিরও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ব্যবসা কেন্দ্রটিতে মসলিন কাপড়ের একক দাপট থাকায় ইংরেজরা মসলিন কাপড় তৈরি কারিগরদের বৃদ্ধা আঙ্গুল কেটে পঙ্গু করে দেয়, যাতে তারা মসলিন কাপড় আর বুনতে না পারে। এর ফলে ইউরোপে তৈরি কাপড়ের এক চেটিয়া বাজার সৃষ্টি হয় এখানে। বন্ধুরা, পানাম নগরী সৃষ্টির ইতিহাস তো জানতে পারলাম, কিন্তু কিভাবে এই সমৃদ্ধ নগরী ধ্বংস হলো, চলুন সেই ইতিহাসটাও জেনে আসি। 1947 সালের মধ্যে পানামের উচ্চবিত্ত বাসিন্দারা মূলত কলকাতায় স্থানান্তরিত হয়েছিল। এরপর 1964 সালে ভারত পাকিস্তান দাঙ্গার সময় দুর্বৃত্তরা এই ভবনগুলো ব্যাপক লুটপাট করে এবং মূল্যবান মুসলিম ধ্বংস করে দেয়। এখানে যে হিন্দু বাসিন্দারা ছিল তারা ভারতে চলে গেলে পানামনগর একটি জনবসতহীন শহরে পরিণত হয়। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ও পরে বাড়িগুলো 10-15 বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং পরে নবায়ন করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে। এই নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হলে 2004 সাল থেকে ইজারা বাতিল করা হয়। দিনের পর দিন অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতসেঁতে গুমট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভেতরে ঢুকে গেছে গাছের শিকড়, অনেক ঘরের চৌকাঠ আর রেলিং খুলে পড়ছে। 2006 সালে বিশ্বের 100টি ধ্বংসপ্রায় নগরীর তালিকায় স্থান পায় এই পানাম নগর। এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় বিশ্বের কাছে এই নগরীর গুরুত্ব কতটা। এই পানাম নগরী দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন অনেক দর্শনার্থীরা। অবাক বিস্ময়ে হাজার বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ নগরী ঘুরে দেখেন তারা। বন্ধুরা, সোনারগাঁওয়ের পরবর্তী পর্বে আমরা দেখব 600 বছরের পুরনো ইসাকার বাড়ি নামে খ্যাত বড় সর্দার বাড়ি। এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।